বাজেট শেষের কোনো মূল্যায়ন নাই, বাজেট শেষের পরে স্যার কোনো জবাবদিহিতা নাই, কেন তুমি এটাকে পারলা না, কেন তুমি অ্যাচিভ করলা না, কেন তুমি বাজেটের পরিমাণ দিলা, এইগুলো কিন্তু আমরা বাজেটের পরবর্তী পর্যায়ে আলোচনায় আনি না। দেশ কিন্তু একেবারে মানে আমার মনে হচ্ছে যে দেশ কিন্তু সঠিক জায়গায় চলছে, এরকম না যে এর জন্য কোথাও গিয়ে কোনো কাজের ব্যাঘাত ঘটছে। মোহাম্মদ হেলাল উদ্দিন, হেলাল ভাই আপনার কাছে যেতে চাই। এত অনিয়ম দুর্নীতি নানা খবর চারিদিকে যেটা হচ্ছে, গণমাধ্যমে শুনতে পাচ্ছি, আপনি অতিথিদের মুখেও শুনলেন অনেক কথা। এর মধ্যে বাজেটে আসলে ভালো কোনো সংবাদ জনগণের জন্য দেয়া কতটা চ্যালেঞ্জের হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমত আসলে এখন বলার চেয়ে শুনতেই ভাল লাগে বেশি। এই বদিউর রহমান স্যার যেভাবে বলেন, এনে মনোমুগ্ধের মতো ওনার কথা শুনি, এবং উনি খুব আঞ্চলিক ভাষায় কথা বলেন। আগে উনি সঠিক কথাগুলোই বলতেন। আসলে এরকম একটা পরিস্থিতি, ধরেন এই পুরো মে মাস জুড়ে কিন্তু আমাদের প্রয়োজন ছিল বাজেট নিয়ে কথাবার্তা বলা, কিন্তু বাজেট নিয়ে কথাবার্তার চাইতে বেশি হয়েছে কিন্তু যেগুলো বলার চেষ্টা করেছেন, আমাদের দুর্নীতি, আমাদের দুই প্রধান, আমাদের একজন মাননীয় সাংসদ, সমস্ত কিছু কিন্তু আসলে টোটাল পরিস্থিতিটাকে কেমন জানে এই মে মাসে এসে একেবারে এক ধরনের ঘুরপাক খাচ্ছে। এখন এটা তো সত্য যে এই সরকারের আমলে তো আমরা দেখতে পাচ্ছি, আজকে যেভাবে পত্রিকা এসছে, যেভাবে আপনারা টেলিভিশনগুলো বলছেন, অতীতেও দুর্নীতি হয়েছে এবং অনেক বড় বড় দুর্নীতি হয়েছে, কিন্তু এইভাবে টেলিভিশনে এইভাবে পত্রিকায় আসা এবং বদিউর রহমান স্যারের মতো এইভাবে প্রকাশ্যে বলা, উনি শুধু একা বলছেন না, মানে আমরা যারা আলোচনা আসছি প্রত্যেকেই বলছে, প্রত্যেকে এটা নিন্দা জানাচ্ছি। এরকম একটা পরিস্থিতি তো অতীতে ছিল না, এটাও সত্য। তো দেখা যাক, যেহেতু এটাকে এতটুকু পর্যন্ত মানে আসতে দেওয়া হয়েছে, আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে আরও কিছু বের করবেন, এবং এটা খুব বেশি প্রয়োজন হয়। কি একটা জায়গা থেকে কিন্তু শুরু করতে হয়, এবং আমার মনে হয় এই জায়গা থেকে শুরু হলো যে আমাদের তিন বাহিনী, যেটা বদিউর রহমান স্যার বললেন যে আমাদের প্রধান বিচারপতি তার অভিযোগ, সেনাপ্রধান সাবেক তার অভিযোগ, পুলিশ প্রধান তার অভিযোগ, সব মিলে কিন্তু আর থাকে না কিছু। তো এরকম একটা অবস্থার মধ্যেও কিন্তু আপনি দেখেনি যে এত বড় এই রেমাল হয়ে গেল। তারপর আজকে মনে প্রধানমন্ত্রীকে দেখলাম যে বিভিন্ন জেলায় গিয়ে উনি সরাসরি সাহায্য করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, হাজার হাজার মানুষ সেখানে এসছেন। অর্থাৎ দেশ কিন্তু একেবারে মানে আমার মনে হচ্ছে যে দেশ কিন্তু সঠিক জায়গায় চলছে, এরকম না যে এর জন্য কোথাও গিয়ে কোনো কাজের ব্যাঘাত ঘটছে। এখন ধরেন আজকে বাজেটের কথা যদি আপনি এভাবে বলেন, এই যে বাজেট আমাদের এডিবির যে আকার, অতীতে আমরা কিন্তু বাজেট দেখেছি এডিবিতে কোনো টাকাই থাকতো না। আমাদের যে বাজেট হতো তাটা এই সারদের আমলে যে বাজেট ওনারা করতেন বা তার আগে যে বাজেটগুলো করতেন, তখন দেখতাম আমরা এগুলো যে বাজেটটা রাখা হইতো, সেই বাজেটে সরকারি কেনাকাটা এবং সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের বেতন ভাতাই সেই টাকাটা চলে যেত, আর এডিবি বলে কোনো জিনিস আমরা খুব বেশি দেখতাম না। এখন দেখেন গত 13, 14, 15 বছরে আপনি যেভাবে খেয়াল করেন, আমাদের অনেক অনিয়ম আছে, অনেক দেশের টাকা দেশের বাইরে পাচার হয়েছে, ঘটনাগুলো তো সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেশটা যে এগিয়েছে, আমাদের উন্নয়নটা যে হয়েছে, পাশাপাশি যদি আপনি এইগুলো বলেন, আজকে আমরা যে সুফলটা পাচ্ছি, আজকে আপনার এয়ারপোর্ট থেকে আপনি যদি পুরনো ঢাকায় যান, আগে আমার বন্ধু ব্যাংকক ঢাকা থেকে ব্যাংকক গিয়েছে, তো উনি ওনার ফ্যামিলি তুলে দিয়ে বাসায় পৌঁছতে ওনার ফ্যামিলি ব্যাংককে পৌঁছে গেছে, টেলিফোন করছে, বলছে আমি এখনও তেজগাঁয়ে, আমি এখনও পুরনো ঢাকা যেতে পারি নাই। সেই পরিস্থিতি কিন্তু এখন দেশে নাই। আপনি দেখবেন যে এখন আমাদের যানজটের অবস্থা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসছে। মেট্রো রেল থেকে শুরু করে, আমাদের এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে, ওভারব্রিজ থেকে শুরু করে, ফ্লাইওভার থেকে শুরু করে সব কিছু মিলে আপনি দেখবেন যে আমরা কিন্তু উন্নয়নশীল দেশের দিকে এগোচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের যে বাজেট, এই বাজেটের চ্যালেঞ্জগুলো কী কী? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আপনি কিভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনবেন, কিভাবে দ্রব্যমূল্যের দামটা কমিয়ে আনবেন। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার যারা চালাচ্ছেন, তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন যে কিভাবে মানুষের নাগালের মধ্যে ভোগ্যপণ্যের দামটা নিয়ে আসা যায়। এই যে এত বড় চ্যালেঞ্জ, এবং যেই টাকাটা দেশের বাইরে চলে গেছে সেগুলোকে এই বাজেটে কিভাবে আনার ব্যবস্থা করা যায় এবং যাতে ফার্দার আর না যায়, প্লাস আমাদের যে কালো টাকাটা এখনও বাজারে আছে বা আমাদের যাদের কাছে আছে, এই টাকাটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়, এরকম একটা কিন্তু বড় চ্যালেঞ্জ এবার কিন্তু ওনাদের নিতে হবে। এটা একদম সহজ কথা না, কিন্তু আমরা যখন দেখছি যে এই মুহূর্তে ব্যাংকগুলো একেবারেই একটা ত্রাই অবস্থা, আমাদের রিজার্ভের একটা অবস্থা খুবই নাজুক, বলবো যে 13, 14, 15 বছরে এত খারাপ রিজার্ভ আমাদের কখনোই ছিল না।
এরকম একটা রিজার্ভ, এরকম একটা ব্যাংকিং পরিস্থিতি, এরকম একটা মূল্যস্ফীতি, এরকম একটা ভোগ্যপণ্যের দাম, সব মিলে যদি আপনি খেয়াল করেন তাহলে এইবারের বাজেটটা হবে খুবই কঠিন। এবং একেবারে আমার কাছে মনে হয় যে এই বাজেটে যদি আমরা সঠিক দিক নির্দেশনা আমরা দিতে না পারে, আমাদের মানে আমলা বলেন আর আমাদের অর্থ মন্ত্রণালয় বলেন অথবা আমাদের অন্য অন্য সংস্থাগুলো বলেন, তাতে কিন্তু আমরা ওই যে শ্রীলঙ্কার মতো ভয় আমরা যেটা পেয়েছিলাম ওরকম ঘটনা ঘটলে আশ্চর্যের কিছু না মনে করার কোনো কারণ নাই। এই কারণে বলছি যে আমাদের এই মুহূর্তে কিন্তু আসলে মানে যেভাবেই হোক এখান থেকে উত্তরণ আমাদের লাগবেই। কারণ আমাদের যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নকে যদি আমরা সাস্টেনেবল করতে চাই, এই উন্নয়নটাকে যদি আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে কিন্তু একেবারে গঠনমূলক বাজেট, আমরা একটা বাজেট করে দিলাম, তারপরে এটা নিয়ে কথাবার্তা হইলো, তারপরে দেখা গেলো বাজেটে যেটা কিছুক্ষণ আগে রোলান ভাই বললেন যে দেখা গেলো যে 2,500 কোটি টাকা বাজারে ঘাটতি বাজেট। হ্যাঁ, এবং বাজেট শেষের কোনো মূল্যায়ন নাই, বাজেট শেষের পরে স্যার কোনো জবাবদিহিতা নাই, কেন তুমি এটাকে পারলা না, কেন তুমি অ্যাচিভ করলা না, কেন তুমি বাজেটে পরিমাণ দিলা, এইগুলো কিন্তু আমরা বাজেটের পরবর্তী পর্যায়ে আলোচনায় আনি না। আমার মনে হয় এইবার যে কাজটা আমরা করতে পারতাম এই পুরো মে মাস জুড়ে, যে গত বছর যে বাজেটটা দিয়েছেন সেই বাজেটটা কেন আমরা আপ টু দ্য মার্ক বা আপ টু দ্য টার্গেট আমরা কেন একটা বিরতি। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।